এই গরমে যখনই ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করে, তখনই বাসাতে আমি এই ২ টা ঠান্ডা ঠান্ডা হেলদি ডেজার্ট তৈরি করে নিই। এই ডেজার্ট ২ টা গরমে খেলে কলিজা, মন প্রাণ সব ঠান্ডা হয়ে যাবে। খেতে যেমন মজা তেমনি হেলদিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি ঠান্ডা ঠান্ডা ২ টা ডেজার্ট রেসিপি শেয়ার করব। চুলায় তৈরি পারফেক্ট ক্যারামেল ব্রেড পুডিং, সাথে থাকবে সাবুদানা ও কিছু ফ্রুটস দিয়ে খুবই মজাদার সাবুদানার একটি ডেজার্ট। খুবই সহজভাবে তৈরি করে দেখাবো, আশা করছি ভালো লাগবে। প্রথমে তৈরি করে দেখাবো চুলায় তৈরি পারফেক্ট ক্যারামেল ব্রেড পুডিং রেসিপি। খেতে যেমন মজা তেমনি হেলদিও। খুবই সহজভাবে দেখিয়েছি। আমি চুলাতে ক্যারামেল তৈরি করব। এর জন্য এখানে দিয়ে দিব ৬ টেবিল চামচ পরিমাণ চিনি। আমি যেহেতু নন স্টিকের কড়াইতে করছি, এজন্য পানি দিব না, পানি ছাড়াই ক্যারামেল তৈরি করব। আপনারা অন্য কোনো পাত্রে নিলে অবশ্যই পানি দিয়ে ক্যারামেল তৈরি করবেন। আমি যেহেতু ২ টা ডিমের পুডিং তৈরি করছি, এজন্য ৬ টেবিল চামচ চিনির ক্যারামেলই যথেষ্ট। দেখুন চিনিটা কিন্তু গলতে শুরু করেছে। এখন ভালোভাবে নেড়েচেড়ে ক্যারামেল তৈরি করে নিব। এখন যেহেতু চিনি গলতে শুরু করেছে, এ পর্যায়ে চুলার জালটা মিডিয়াম হিটে করে দিব। হাইতে থাকলে এ পর্যায়ে ক্যারামেলটা পুড়ে যাবে। ক্যারামেল পুড়ে গেলে কিন্তু পুডিংটা খেতেও তিতা লাগবে। অনবরত নাড়তে হবে। দেখুন ক্যারামেলের লালচে একটা কালার চলে এসেছে। এর থেকে বেশি ডিপ কালার করতে যাব না, এতে করে ক্যারামেল পুড়ে তিতা হয়ে যাবে। এখন নামিয়ে আমি পুডিংয়ের বাটিতে সেট করে নিব। আমি একটা পুডিংয়ের বাটিতে ক্যারামেল ঢেলে নিয়েছি। এখন গরম থাকা অবস্থাতে এভাবে চারিদিকে ছড়িয়ে সেট করে নিব। অবশ্যই এই কাজটা গরম থাকা অবস্থাতেই করতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু জমে যাবে। দেখুন ভালোভাবে সেট করে নিয়েছি। এখন সাইডে রেখে দিব। এখন এখানে নিয়ে নিয়েছি ৫ টা পাউরুটি। আমি এখানে ছোট সাইজের ৫ টা পাউরুটি নিয়েছি। তবে আপনারা যদি এখানে বড় পাউরুটি নেন, সেক্ষেত্রে ৩ টা নিবেন। যেহেতু আমি ২ টা ডিমের পুডিং তৈরি করছি, এর জন্য ছোট সাইজের ৫ টা পাউরুটি পারফেক্ট। এর থেকে বেশি নিলে কিন্তু পুডিংটা খেতে ভালো লাগবে না। এখন আমি পাউরুটিগুলো এমন ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আমি কিন্তু পাউরুটির সাইডের ব্রাউন অংশটুকু সহ কেটে নিচ্ছি। তবে আপনারা চাইলে সাইডের ব্রাউন অংশটুকু কেটে ভেতরে সাদা অংশটুকুও দিতে পারেন শুধু। আমি সবগুলো পাউরুটি সেম ভাবে ছোট ছোট করে কেটে নিব। আমি সবগুলো পাউরুটি ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখুন সবগুলো একইভাবে কেটে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব ২ টা ডিম। ডিমগুলো যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে অবশ্যই ১৫ মিনিট আগে বের করে রাখবেন। এখন দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ চিনি। দিয়ে দিব ১ চিমটি লবণ। লবণ দিলে মিষ্টি খাবারের ব্যালেন্স ঠিক থাকে, তবে আপনারা চাইলে স্কিপও করতে পারেন। দিয়ে দিব এখানে 1/2 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এখন এখানে দিয়ে দিব ১.৫ কাপ পরিমাণ গরুর দুধ। দুধটা আমি ভালোভাবে জাল করে একদমই ঠান্ডা করে নিয়েছি। আমি যেহেতু এখানে পাউরুটি দিচ্ছি, এজন্য দুধ জাল করে ঘন করা লাগবে না। সবকিছু দিয়ে নিয়েছি। এখন সবকিছু একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। দেখুন সবকিছু মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে এগুলো একটা ব্লেন্ডার জারে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিব। দেখুন সবকিছু কিন্তু ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আপনাদের হাতের কাছে হ্যান্ড ব্লেন্ডার থাকলে হ্যান্ড ব্লেন্ডার দিয়েও করে নিতে পারেন। এখন আমি পুডিংয়ের বক্সে এই মিশ্রণটি ঢেলে নিব। দেখুন ক্যারামেলটা কিন্তু পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে, হাতের সঙ্গে লেগে আসছে না। এ পর্যায়ে এখানে পুডিংয়ের মিশ্রণটি দিব। এজন্য এমন একটা ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে দিতে হবে। অবশ্যই এই কাজটা করবেন। এই পুডিংয়ের মিশ্রণটি একটা ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে তারপর দিবেন। আমি সবটুকু মিশ্রণ ঢেলে নিয়েছি। এখন ভালোভাবে ছেঁকে দিব। এভাবে ছেঁকে নিলে কি হয়, অনেক সময় দানাদার কিছু থাকলে এই ছাঁকনিতে এঁটে যায়। এতে করে পুডিংটা অনেক মসৃণ হয়, খেতে অনেক ভালো হয়। পুডিংয়ের মিশ্রণটুকু বাটিতে দিয়ে নিয়েছি। এখন বাটির ঢাকনাটা লাগিয়ে দিব। এখন পুডিংটি ভাপিয়ে নিতে হবে। এর জন্য চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে এমন একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। এই স্ট্যান্ডের উপর আমি পুডিংয়ের বক্সটা বসিয়ে দিব। এখন এখানে পানি দিয়ে দিব। এখানে পানি এমনভাবে দিতে হবে যেন পুডিংয়ের বক্সের ৩ ভাগের ১ ভাগ পানির নিচে থাকে আর ২ ভাগ উপরে থাকে। দেখুন আমি কিভাবে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে দেব।
ঢাকনাতে এমন ছিদ্র থাকলে ছিদ্রটা বন্ধ করে দিতে হবে। আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি। এখন মিডিয়াম হিটে পুডিংটা ভাপিয়ে নেব। আমি 30 মিনিটের মতো ভাপিয়ে নিব। ফিরে এসেছি 30 মিনিট পর। ঢাকনা তুলে দেখে নিব পুডিংটা ঠিকমতো হয়েছে কিনা। এখন আমি পুডিংয়ের বক্সের ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এখন একটা টুথপিক দিয়ে চেক করে নিব ঠিকভাবে হয়েছে কিনা। দেখুন টুথপিকটা বের করেছি, একদম ফ্রেশ এসেছে, কোনো কিছু লেগে আসছে না। এর মানে বুঝতে হবে পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নিব। এই পুডিংটা তৈরি করতে 30 মিনিট লেগেছে। অনেক সময় চুলার তারতম্য অথবা পুডিংয়ের সাইজ অনুযায়ী সময় কম বেশি লাগতে পারে। আমি নামিয়ে নিয়েছি। এখন পুডিং পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব। তারপর আমি নরমাল ফ্রিজে রেখে দিব 1 থেকে 1.5 ঘন্টার মতো। পুডিংটা ঠান্ডা করে খেতেই বেশি ভালো লাগে। ফিরে এসেছি 1.5 ঘন্টা পর। দেখুন ফ্রিজে রেখে আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। দেখুন পুডিংটা কতটা পারফেক্টভাবে সেট হয়েছে। দেখুন হাত দিচ্ছি কিছু লেগে আসছে না, একদমই পারফেক্টভাবে সেট হয়েছে। এখন আমি একটা ছুরি দিয়ে এভাবে সাইড থেকে একটু ছড়িয়ে নিব। এতে করে পুডিংটা ডিমোল্ড করতে অনেক সুবিধা হবে। আমি ছুরি দিয়ে এভাবে চারপাশ থেকে খুব ভালোভাবে ছড়িয়ে দিয়েছি। এখন পুডিংটা ডিমোল্ড করব, এজন্য একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটটা এভাবে পুডিংয়ের বক্সের উপর দিয়ে দিব। তারপর এভাবে আলতো করে উল্টে নিতে হবে। অবশ্যই কাজটা একটু সাবধানে করবেন। দেখুন আমি এভাবে উল্টে নিয়েছি। এখন বাটিতে এভাবে একটু চাপ দিব। এতে করে কি হবে, পুডিংটা ডিমোল্ড করতে অনেক সুবিধা হবে। এখন আস্তে করে আমি বাটিটা তুলে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে পুডিংটা ডিমোল্ড হয়ে গিয়েছে। পুডিংটা দেখতে কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। দেখুন একদমই কিন্তু পারফেক্ট হয়েছে। পুডিংয়ের সাইডে কোনো ছিদ্র ভাব নাই, একদমই পারফেক্ট হয়েছে। খেতে যেমন মজা তেমন দেখতে মাশাআল্লাহ। এখন আমি আপনাদের সঙ্গে কেটে শেয়ার করব পুডিংয়ের ভেতরটা কতটা স্মুথ হয়েছে। আমার এই রেসিপিটি ফলো করে একবার হলে এভাবে তৈরি করে দেখবেন। এতে করে পুডিংটা পারফেক্ট হবে, কোনো রকম ফেটে যাবে না, পারফেক্টভাবে সেট করতে পারবেন। খেতে কিন্তু খুবই মজা হয়। এই গরম এমন ঠান্ডা ঠান্ডা পুডিং খেলে কিন্তু কলিজাটা একদমই ঠান্ডা হয়ে যায়। দেখুন পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে, কোনো ছিদ্র ভাব নাই, একটুও ভেঙে যায়নি, একদমই পারফেক্ট হয়েছে। আমি একটা কেটে আপনাদের সঙ্গে শেয়ার করছি ভেতরটা কতটা স্মুথ হয়েছে। দেখুন ভেতরটা কতটা স্মুথ হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। ঠান্ডা ঠান্ডায় পুডিং খেলে কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। এখন আমি তৈরি করে দেখাবো অল্প কিছু ফ্রুটস এবং সাবুদানা দিয়ে এই মজাদার ডেজার্ট রেসিপিটা। এই ডেজার্টটি গরমে খেতে অসম্ভব মজার হয়। খেতে যেমন মজা তেমনি হেলদিও। প্রথমে ডেজার্ট তৈরি করার জন্য এখানে 3 কাপ পরিমাণ গরুর দুধ নিয়েছি। এখন একটু জাল করে হালকা গরম করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যেন দলা বেঁধে না থাকে। দেখুন অনবরত ভালোভাবে নেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে আমি মিশিয়ে নিয়েছি দুধের সঙ্গে। এখন এখানে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ চিনি। আমি এখানে যেহেতু কিছু মিষ্টি ফ্রুটস অ্যাড করব, এজন্য এখানে 1/3 কাপ পরিমাণ চিনি দিয়েছি। তবে আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। চিনি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দুধ জাল করে নিতে হবে। এ পর্যায়ে চুলার জালটা মিডিয়াম হিটে রেখে দুধ আমি ভালো করে জাল করে নিয়েছি। দেখুন ভালোভাবে কিন্তু জাল করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে নিয়ে নিয়েছি 1/2 কাপের মতো পানি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই মিশ্রণটি দুধের মধ্যে দিলে দুধ অনেকটা ঘন হয়ে আসবে, এজন্য এটা দেয়া হচ্ছে। দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই মিশ্রণটুকু দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এ পর্যায়ে অনবরত নেড়ে নিতে হবে, তা না হলে কিন্তু দলা বেঁধে যেতে পারে। চুলার জালটা মিডিয়াম হিটে রেখে আমি অনবরত নেড়েচেড়ে নিব। বেশ কিছুক্ষণ জাল করেছি। দেখুন দুধ কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে দুধ চুলা থেকে নামিয়ে নিব, আর বেশি জাল করে ঘন করা লাগবে না। আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে নিয়েছি। দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে। এখন ঠান্ডা করার জন্য রেখে দিব। এদিকে সাবুদানা সিদ্ধ করার জন্য চুলাতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানির পরিমাণটা একটু বেশিই দিবেন। এখন জাল করে পানি ফুটে নিতে হবে। দেখুন পানি ফুটে এসেছে।
এরপর যেখানে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ সাবুদানা। সাবুদানা দেওয়ার সাথে সাথেই ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে যাতে দলা বেঁধে না যায়। অনেক সময় গরম পানিতে সাবুদানা দিলে দলা বেঁধে যায়। এজন্য অনবরত নেড়েচেড়ে দিতে হবে। এখন আমি ভালোভাবে জাল করে সাবুদানা সিদ্ধ করে নিব। ফিরে এসেছি কিছুক্ষণ পর। দেখুন সাবুদানাগুলো কিন্তু এখনো ভালোভাবে সিদ্ধ হয় নাই। সাবুদানাগুলো পুরোপুরিভাবে স্বচ্ছ করে নিতে হবে। ফিরে এসেছি আরো কিছুক্ষণ পর। দেখুন এ পর্যায়ে সাবুদানাগুলো কিন্তু পুরোপুরি স্বচ্ছ হয়ে গিয়েছে। ভেতরে একটুও সাদা নাই। এমন স্বচ্ছ হয়ে গেলে বুঝতে হবে ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে চুলা থেকে আমি নামিয়ে নিব, আর সিদ্ধ করব না। সাবুদানা একটা ছাঁকনিতে ঢেলে নিয়েছি, গরম পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এখানে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এখানে আমি নরমাল ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু সাবুদানা সিদ্ধ করার পর আঠালো হয়ে যায়, এভাবে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলে আঠালো ভাবটা চলে যায়, সাবুদানা ঝরঝরে থাকে। আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন ভালোভাবে পানিটা ঝরিয়ে নিব। এজন্য কিছুক্ষণ ছাঁকনিতে রেখে দিব। এখানে ডেজার্টের জন্য কিছু ফ্রুটস নিয়ে নিয়েছি। সাথে আরো নিয়েছি কাঠবাদাম কুচি। এদিকে দুধ ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব সিদ্ধ করে রাখা সাবুদানা। সাবুদানার পানি কিন্তু ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এখন দুধের মধ্যে সব সাবুদানা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। অবশ্যই দুধটা ভালোভাবে ঠান্ডা করে নিবেন। এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন। এতে নিত্য নতুন রেসিপি আপলোড দিলেই আপনাদের কাছে পৌঁছে যাবে। সাবুদানা দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু এই ডেজার্ট বা ড্রিঙ্কস এভাবেই খাওয়া যায়। তবে এখানে কিছু ফ্রুটস অ্যাড করলে খেতে যেমন মজা হয়, তেমন রিফ্রেশিং ও হেলদিও হয়। এজন্য কিছু ফ্রুটস অ্যাড করব। প্রথমে দিয়ে দিব আপেল কুচি। এখানে দিয়ে দিব সবুজ আঙ্গুর কুচি। দিয়ে দিব কিছু আনার দানা। এখানে আমি একটা কলা স্লাইস করে কেটে নিয়েছি। দিয়ে দেব কিছু খেজুর কুচি। দিয়ে দেব কিছু কাঠবাদাম কুচি। এখন সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমি এখানে যেসব ফল দিয়েছি সেই ফলগুলোই যে দিতে হবে এমন কোনো কথা নাই। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে আরো অন্যান্য ফলও অ্যাড করতে পারেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, যে ফলগুলো দিচ্ছেন যেন টক না হয়। অবশ্যই মিষ্টি ফল দেওয়ার চেষ্টা করবেন। সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। ডেজার্টটি কিন্তু পুরোপুরি তৈরি করা কমপ্লিট। এই ডেজার্টটি যতটা ঠান্ডা হয় খেতে কিন্তু ততটাই ভালো লাগে। এজন্য নরমাল ফ্রিজে ৩ থেকে ৪ ঘন্টার জন্য রেখে দিতে হবে। ৩ থেকে ৪ ঘন্টা পর নরমাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখুন ডেজার্টটি কিন্তু তৈরি করা পুরোপুরিভাবে কমপ্লিট। আপনারা যখনই ডেজার্টটা পরিবেশন করবেন তার ৩ থেকে ৪ ঘন্টা আগে নরমাল ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর পরিবেশন করবেন। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। এই গরমে সারাদিন পর এমন ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেলে কলিজা ঠান্ডা হয়ে যাবে, তেমন শরীরটাও রিফ্রেশিং হয়ে যাবে। যেহেতু খুবই হেলদি এবং রিফ্রেশিং একটা ডেজার্ট, একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু অসম্ভব মজা। আজকের মতো এ পর্যন্তই। আবারও হাজির হব নিত্য নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।